আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো। আপনার সুস্বাস্থ্য কেমন আছে? আছে ইনশাআল্লাহ ভালো আছে। আজকে আপনার কাছে জানতে চাইবো, এই যে আমরা যতটুকু দেখেছিলাম, যতটুকু জেনেছিলাম, আপনি জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন এবং নির্যাতিত বিএনপি নেতাদের আইন সহায়তা প্রদানকারী একটা সংগঠনের আপনি দায়িত্বে ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপিরও একটা দায়িত্বে ছিলেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আইন বিষয়ক সম্পাদকে। তো আমরা এখন দেখতে পাচ্ছি আপনি জাতীয়তাবাদী দল বিএনপির শরিক দল, যাকে বলে জাতীয় পার্টি, জি আবার এরশাদের জাতীয় পার্টি না, জি এই যে ওই আপনার কাজী জাফরের যেটা জাতীয় পার্টি রয়েছে, ওটাতে আপনি এই বিভাগীয় সমন্বয়ক হিসাবে দায়িত্ব নিয়েছেন এবং মহানগর শাখার আপনি সহসভাপতিরও দায়িত্ব নিয়েছেন। জি এই বিষয়টা নিয়ে আসলে আপনার বক্তব্য এবং আপনাকে যারা ভালোবাসে, আপনাকে যারা করে লাইক করে আর কি, মনে করেন তাদের মনে প্রশ্ন জাগে। জি 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 তাই আমরা আজকে এই বিষয়টা একটু খোলাসা করার জন্য আপনার সাথে দেখা বা আপনার কাছে আসা, বিষয়টি যদি আমাদেরকে একটু খোলাসা করতেন আর কি। জি 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 যে আসলে ঠিক এই প্রশ্নটা আমাকেও করে। যাক, আপনি সঠিকভাবে সঠিক সময়ে প্রশ্নটি করাই আপনাকে এবং আপনার চ্যানেলকে, আপনার দর্শকদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই যে আজকে আপনি সময় উপযোগী এবং ব্যক্তিগত সুন্দর একটি প্রশ্ন আজকে আপনি করলেন, যেটা ফেসবুকে পোস্ট দিলেই আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অনেক পোস্ট দিয়েছেন, অনেক বক্তব্য দিয়েছেন, অনেক কথা বলেছেন, যে আপনার এখন তো ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। আসলে কি আর বলবো, আপনি যেগুলো বলছেন কথাগুলো সঠিক। আমি একেবারে গ্রাম পর্যায় থেকে, তৃণমূল পর্যায় থেকে জীবনের ছাত্র জীবন বলতে এসএসসি পাশ করার পরে 89-তে কলেজ লাইফে ঢুকার পর থেকে ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত হয়ে আমি বাংলা জাতীয়তাবাদী দলের সক্রিয় একজন কর্মী ছিলেন, কর্মী ছিলাম। অনেক আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম। হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনেও আপনি অ্যাটেন্ড করেছেন। আমি জড়িত ছিলাম। যে আপনাদের এলাকার ছাত্র ইউনিয়নের জনাব মহিবুল্লাহ খান, উনিও ভালো জানে যে আমাদের কমিউনিস্ট পার্টির লিডার, এবং আমাদের বোয়ালখালী উপজেলা সবাই জানে যে আসলে এরপর থেকে আমার কর্মকাণ্ড, বক্তব্য, রাজনীতির প্রতি আগ্রহের কারণে আমি এলাকায় এবং জনগণের কাছে নিজের প্রশংসা নিজে করতেছি না, আমি একজন সুবক্তা হিসেবে পরিচিত ছিলাম। হ্যাঁ। যে কারণে আমাকে প্রথমে পশ্চিমবঙ্গ ইউনিয়ন বিএনপির আইন বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়। যাক, এটা হচ্ছে যে আমি আইনে আসার পরে। আচ্ছা। কিন্তু এর আগে আমি জিয়া স্মৃতি সংসদ, যা আমাদের পাড়া নুরুল্লাহ তালুকদার পাড়া শাখার, আমি সভাপতি ছিলাম জিয়া স্মৃতি সংসদের। আচ্ছা। এবং কলেজ লাইফে কলেজের বিভিন্ন দায়িত্বে আমি দায়িত্ব পালন করেছি। আইনজীবী হওয়ার পরে সাথে সাথে আমি ইউনিয়ন বিএনপি তৎকালীন আমাদের শ্রদ্ধেয় ২ নং পশ্চিমবঙ্গ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সাবেক বিএনপির সভাপতি জনাব ইসলাম ভাই, মরহুম নুর ইসলাম সাহেব, উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। ওনার নির্বাচনী একটা প্রোগ্রামে বানুর থেকে বক্তব্য দেওয়ার পরে উনি আমাকে
আমাদের প্রয়াত আহমদ খলিল খান সহ যে ওনাকে রিকোয়েস্ট করছিলেন যে ছেলেটাকে আমাদের দলে যে কোনোভাবে ইনক্লুড করতে হবে এবং ভালো একটা পদে পদায়ন করতে হবে। এগুলো হচ্ছে যে পুরনো কথা। তাহলে কেন বললাম, কোন দুঃখে এখানে আসলাম? এই যে তখন সেদিন প্রয়াত ইসলাম সাহেব আমাকে আইন বিষয়ক সম্পাদক হিসেবে ইউনিয়ন বিএনপির নিয়োগ দিয়েছিলেন ওনার কমিটিতে। উনি সভাপতি, আমি ইউনিয়ন বিএনপি আইন বিষয়ক সম্পাদক। দেখ আস্তে আস্তে পদ বড় হতে থাকে। যে কমিটিতে আমাদের বর্তমান দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক, যুগ্ম আহ্বায়ক আজিজ সাহেব সভাপতি ছিলেন, আজিজুল হক ভাই চেয়ারম্যান, আজিজ চেয়ারম্যান সভাপতি ছিলেন, মোস্তাক ভাই সেক্রেটারি ছিলেন। আজকে মোস্তাক ভাই এমপি পদপ্রার্থী আর আজিজ ভাই দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক। সেই কমিটিতে আমি আইন বিষয় সম্পাদক ছিলাম। রাইট। তাহলে মানুষ কিন্তু একটা পথ এমনি পায় না। সেটা তার কর্মের মাধ্যমে তার একটা সাপোর্টিং গ্রুপ থাকে, যাকে বলে সেটা মূল দল। সাপোর্টিং গ্রুপ যদি সাপোর্ট না করতো, আমার যদি কিছু শুভাকাঙ্ক্ষী না থাকতো, আমাকে সাপোর্ট করার জন্য যদি লোক না থাকতো, তাহলে এই সমস্ত পদে কি আমি আসতে পারতেন না। আরেকটি বিষয় হচ্ছে আপনি মনে করেন বিএনপির দুঃসময়ে আপনি যেভাবে রাজনীতির সাথে সক্রিয় ছিলেন, আপনি যে দুঃসময়ে একজন নির্যাতিত বললে চলে। এখন তো মনে করেন মোটামুটি আপনাদের জাতীয়তাবাদী দল বিএনপির সুসময়, যে সুসময় বললে চলে আর কি। আপনি এমন একটা সময় এসে আপনি অন্য একটা দলের দায়িত্ব নিয়েছেন, বিষয়টি আসলে কেমন জানি লাগছে আমাদের। জি জি, সত্যি বলছেন যে আমি নির্যাতিত বিএনপি নেতা কর্মীদের যে আইনি সহায়তা প্রদানকারী একটা সংগঠন, সেই সংগঠনের একটা দায়িত্ব আমি ছিলাম। আমি একটা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব ছিলাম। তাহলে ভুলা যায় যে কি, আমি সেই সময় থেকে এই সময় পর্যন্ত আছি। শুধু তাই না, বিএনপির যে সমস্ত বড় বড় নেতাগুলো যখন লুৎফুজ্জামান বাবর 10 আগস্ট আমরা অ্যারেস্ট হয়, তাকে যখন প্রথম গ্রেফতার করে আনা হয়, 2টা বাজে আনার কথা, আনছে রাত 8টা বাজে। সেই মামলায় 2টা থেকে আমরা 8টা পর্যন্ত, রাতে 8টা পর্যন্ত বসেছিলাম কোর্টে। এই জাতীয় দুর্দিনগুলোতে আমরা ছিলাম। বলকালের যুবলীগ কর্মী মার্ডার যে ফুলতলি হয়েছিল, সেই মামলাটি আমি পরিচালনা করছি, যেখানে আজিজ ভাই আসামি আছে 1 নম্বর, আমাদের আবু ভাই মেয়র, সাবেক মেয়র 2 নম্বর আসামি। 53 জনকে আসামি করে যে মামলাটা হয়েছে, এই মামলাটা আমি পরিচালনা করেছি। এইভাবে ধর্মহীন থানার, তারপরে আপনার ইপিজেড থানার কত মামলা পরিচালনা করছি। টাকা দিলেও করেছি, না দিলেও করেছেন, না দিলেও দলীয় সত্ত্বে করেছি। সেটার অবশ্যই দুর্দিনে মূল্যায়নও হয়েছে। নেতা কর্মীদের মধ্যে একটা ভালোবাসা, আন্তরিকতা যে ছিল, সেটা দুর্দিনে পেয়েছে। কারণ মানুষ, আমি বুঝতে পেরেছি যে আসলে দুর্দিনে থাকলে সাহায্যকারীকে খুব সুন্দরভাবে মনে রাখে। কিন্তু মানুষ যখন নদী থেকে, সাগর থেকে উপরে উঠে যায়, ফারে উঠে যায়, নৌকার মাঝি তখন তার শালা হয়ে যায়। কথা বুঝছেন? জি। এখন দুঃখটা কোন জায়গায় বলছেন যে আপনি কেন এখানে আপনি জাতীয় পার্টি কাজ জাফরে যোগ দিলেন? আমি অনেক কিছু ভেবে চিন্তে দেখেছি যে 5ই আগস্টের পরে শেখ হাসিনার আমলে আমার 2-3টা আইডি ব্লক করা হয়েছিল। আমি জানি কেন? শুধু নির্বাচনের বিরুদ্ধে, ওনার একতরফা নির্বাচনের বিরুদ্ধে কথা বলছিলাম, গণতন্ত্রের পক্ষে কথা বলছিলাম, নির্যাতিত নিপীড়িত বিএনপি নেতা কর্মীদের উৎসাহকের বিভিন্ন পোস্ট দিয়েছিলাম।
গণতন্ত্রের জন্য লড়াই করছিলাম, সেই কারণে আমার 2-3টা আইডি ব্লক হয়েছে। 3টা নির্বাচনে, একটা নির্বাচনে ঘর থাকতে পারি নাই। 14, 18, 24 সালে বাসায় থাকতে পারি নাই। আমার স্ত্রী আমাকে বলে যে আপনি একজন আইনজীবী, আপনি আইনের পেশা করে ভাত খান, আপনাকে পুলিশ তাড়া করবে কেন? দোষটা শুধু এক জায়গায়, সেটা ছিল বিএনপি রাজনীতি করতেন। যাই হোক, সম্মান সে সময় ছিল, কিন্তু দুঃখটা আসতো তখন যখন এখানে 300 জন মতো, 250-300 জন মতো পিপি নিয়োগ করা হলো চট্টগ্রাম আদালতে। আমার নামটা আসে না, ওখানে নাই। এইটা আমার লাগে না। কোনটা? এইটা। লিস্টটা কে দিয়েছে? বিএনপি নেতারা দিয়েছে। আমি তো আর জামাত করি না। জামাত যারা করে তারা জামাতের লিস্ট দিয়েছে, বিএনপি যারা করে তাদের লিস্ট বিএনপি দিয়েছে। আমি এতগুলো পদে আছি, বিএনপির জন্য তো কিছু করছি, তাহলে আমার নামটা 300 জনের মধ্যে আসলো না কেন? নাই। এই প্রশ্ন আপনি কাকে করবেন? দুঃখের কথা আপনাকে আজকে বললাম। আমরা কি আশা করতে পারি? আমরা কেন এত বছর লড়াই করলাম? কার জন্য? নিজের ব্যক্তিগত মামলা না করে, অনেক সময় থাকার মামলা না করে দলের মামলা করতে হয়েছে, দলের মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে। এখন না সরকার ক্ষমতায় আসার একটা আশঙ্কা দেখা দিয়েছে বলে মানুষ সবাই বিএনপিতে ঝাঁপিয়ে পড়ছে। ওই সময় সেদিন যে উৎপাদন বাবরকে আনা হয়, সব প্রায় বাজারকে ফোন করা হয়েছে, কেউ বই আসে, কেউ বই আসে না, কিন্তু আমরা আসছিলাম। এইভাবে অনেক দুর্দিনে সাউদ্দিন কাদেরকে যখন অ্যারেস্ট করা হয়, তখন যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে আমরাই ভূমিকা রেখেছিলাম। 14 সালে যখন জোরসে এখানে আন্দোলন হয় তত্ত্বাবধায়ক সরকার জন্য, সে আন্দোলন আমরা করছিলাম, ভিডিও আছে, সবকিছু আছে, কিন্তু কই আমাদের নাম তো নাই। ত্যাগীরাতার মধ্যে আমাদের নাম তো নাই। এখন যখন কমিটি হচ্ছে, কোন কমিটিতে আর আমাদের নাম আসে না। কিন্তু দুর্দিন যখন ছিল তখন নামগুলো আমাদের আসতো। এখন যখন সুদিন আসছে, এখন আমাদের আর নাম নিশানা নাই। কেউ জিজ্ঞাসা করে না যে ভাই আপনার নামটা আসলো না কেন? মানে যে একটা কথাই আছে না, এই যে মনে করেন আমরা আসলে রাজনৈতিক নেতাদের মনে করি আমাদের প্রিয়জন, আসলে সেটা আমরা ভুল। এই যে তারা, আমরা হচ্ছে তাদের প্রয়োজন। সেটাই। এখন কথা হচ্ছে, আমি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি। আমার আদর্শ ছিল কি? জিয়া রহমান সাহেবের আদর্শ বা বিএনপির যে 19 দফা কর্মসূচি, আমি সবকিছু ভেবে চিন্তে দেখলাম যে কাজী জাফরের যে দলটা, সেই জাতীয় পার্টি কাজী জাফরের যে অংশটা, সেটা হচ্ছে যে 13 সালে যখন যে অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার সরকারটা বাতিল করলেন শেখ হাসিনা সরকার, তখন জাতীয় পার্টি কাজী জাফর বলছিলেন যে আপনারা এই যে কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করলেন, জাতিকে ভোট দেওয়া থেকে বিরত করার চেষ্টা করলেন, আপনারা করতেছেন একতরফা। তখন তিনি জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব সহ জাতীয় পার্টির আর যারা ছিলেন তাদেরকে তিনি বললেন যে আমরা আওয়ামী লীগের সাথে যে একতরফা নির্বাচনে থাকতে পারি না। আমরা শেখ হাসিনা যে একতরফা নির্বাচন করতে চাচ্ছে, তখন কিন্তু হয় নাই 13 সাল। তখন উনি বলছেন যে এইভাবে যদি একতরফা নির্বাচন হয়, জনগণ যদি ভোট দিতে না পারে, তখন শেখ হাসিনার জন্য যে কাল হবে, ভবিষ্যতে জাতীয় পার্টির জন্য কাল হয়ে যাবে। কারণ জনগণ, এই দেশের জনগণের কি আছে? এই রাষ্ট্রটার সংবিধানে যে বলা আছে পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, আমাদের রাষ্ট্রটা হলো ডেমোক্রেসিয়াল স্টেট, অর্থাৎ গণতন্ত্রের একটা ভোটের জন্য লড়াই করে। মানুষ তাহলে কি পায়?
সব মানুষ তো রাষ্ট্র থেকে খায় না, রাজনীতি করে সবাই রাজা হয় না, মন্ত্রী হয় না, এমপি হয় না, চেয়ারম্যান হয় না, মেম্বার হয় না। মানুষ, সব মানুষের একটা গণতান্ত্রিক অধিকার। আপনি যদি সে অধিকারটা কেড়ে নেন তাহলে আপনাকে জনগণ ছাড়বে না। রাইট। কাজী জাফর বলছিলেন সে কথা, কিন্তু উনার কথাটা বাদ দিয়ে তখনকার সময়ে লাভবান হওয়ার জন্য জাতীয় পার্টির এরশাদ এবং রোশন এরশাদ সহ জাতীয় পার্টির ওই অংশটা, মূল অংশটা, যে শেখ হাসিনার সাথে একতরফা নির্বাচন, 2014 সাল নির্বাচনে অংশগ্রহণ করে, তখন জাতীয় পার্টি থেকে কাজী জাফর সাহেব বেরিয়ে গেলেন, উনি আরেকটা দল করলেন, এবং তিনি তৎকালীন সময়ে যে ভোটের জন্য আন্দোলন করতেছে সব বিএনপি, জামায়াত ইসলামী বা আরো যারা আন্দোলন করতেছে তাদের সাথে উনি একটা জোট করলেন। জাতীয় পার্টি কাজী জাফর সাহেব হলেন যে 12 দলীয় জোটের প্রধান। টোটাল যে 20 দল, 20 দলের মধ্যে 12 দলের প্রধান হলো কাজী জাফর। তাহলে ওনার বক্তব্য হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে জনগণের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন, সে আন্দোলন। তাই আমি চিন্তা করলাম যে মানুষের জীবনে আমার তো একটা পেশা আছে, অবশ্যই আমি তো আইনজীবী, আমি তো রাজনীতি করে বাদ খাই না, সুতরাং আমি নির্যাতিতের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, ভোটাধিকারের পক্ষে। তো বিএনপি যেমন ভোটাধিকারের জন্য আন্দোলন করছে, জাতীয় পার্টি কাজী জাফরের অংশটাও ভোটাধিকারের জন্য আন্দোলন করছে। তাই চিন্তা করলাম জাতীয় পার্টির কাজী জাফর অংশের কিছু নেতা আমার সাথে যোগাযোগ করলেন, ভাই আপনি তো বিএনপিতে অবহেলিত হলেন, আপনি আমাদের সাথে চলে আসেন, বুঝলেন? তখন আমি করলাম কি, যে অপারটা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, কারণ এখন আমি ইউনিয়ন কমিটিতে সভাপতি হতে গেলে বিএনপির কত টাকা যে লাগবে, অবশ্যই, কারণ একটি দল যখন নিশ্চিত হয়ে যায় তারা জয়ী হবে, তারা সরকার গঠন করবে, একটি দলের নেতারা যখন নিশ্চিত হয়ে যায় যে আমরা সরকার গঠন করব, তখন ওই দলের পদ পদবীর দাম অনেক বেড়ে যায়। অবশ্যই। এখন আমরা তো ওই রকমের ব্যবসায়ী মানুষ না, আমাদের তো অত টাকা নাই, সুতরাং ওই রকমের পদ পদবী হওয়ার এখন আমাদের আর সুযোগ নাই। সুতরাং চিন্তা করলাম যে বেশি বড় মানুষের সাথে সম্পর্ক রাখলে ছোট মানুষের যেরকম অসুবিধা, অবশ্যই বিএনপি হচ্ছে একটু বটভিক্ত, এই দলের সাথে এখন আর আমার সম্পর্ক রাখাটা সম্ভব হচ্ছে না। কারণ কি, একটা কথা আছে, আত্মীয়তা করবেন আপনার সাথে মিলের মতো সমানে। আমি যদি দরিদ্র করে সন্তান হই, আমার মেয়ে যদি মিনিস্টারের ছেলেকে বিয়ে দিই, এমপির ছেলেকে বিয়ে দিই, তাহলে আত্মীয়তাটাও টিকবে না, আমাকে তারা যে আত্মীয়তার সম্পর্কের যে ব্যালেন্স, ওইটা হিসাবে গণ্য করবে না। তাই আমি চিন্তা করলাম যে আমি বেশি বড় দলে থেকে আর কি বলবো, কারণ আপনার তো চাহিদা নাই দল থেকে। না, ঠিকই, আমার চাহিদা নাই, আমি শুধু দল থেকে না, পেশা থেকেও বেশি পেতে চাই না, 2 মুঠো খেয়ে বেঁচে থাকতে চাই। কারণ পুলিশের দুরানি অনেক খেয়েছে, এগুলো কয়জনকে বুঝাবো? আপনি একটা সাক্ষাৎকার নেওয়াই আমার জন্য ভালো হলো, যেটা জনগণ বুঝতে হবে আমি কোন দুঃখে আমি বিএনপি ছাড়লাম। আসলে বিএনপির কোন দোষ নাই, আমি দেব না বিএনপির কোন দোষ, কারণ দল হিসাবে, আদর্শ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন অগ্রগামী, এবং সেজন্যই বাংলাদেশ জাতীয় দলের সাথে শরিক দল হিসাবে আমি শরিক দলে গিয়েছি। আমি তো আওয়ামী লীগে যাই নাই, আমি তো আর আমার দলের একেবারে মূল ভূখণ্ড থেকে সরে মালদ্বীপে চলে যায় নাই, সব সব জায়গায় আছি, ধরেন বাংলাদেশের মধ্যে তো আছি, আমি তো আর মালদ্বীপে যাই না। সুতরাং সেজন্যই আপনার মাধ্যমে আমি সকলকে জানাই
যে আমি আমার মূল আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। জাতীয়বাদী কাজী জাফর এই অংশটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যে ভোটের জন্য 16-17 বছর সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, এই অংশের একটা শরিক দল। এই অংশে আমাদের বর্তমান নেতা যে হায়দার সাহেব এবং লিঙ্কন সাহেব আছেন। আমাকে জাতীয় পার্টি কাজী জাফরের চট্টগ্রাম মহানগরের পদ দেওয়া হয়েছে এবং আপনি যে বলছেন যে সঠিক, চট্টগ্রামের একটা সমন্বয়ক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাই হোক, এগুলো আমি ওনাদেরকেও বলেছি যে আমি পদের লোভের ব্যক্তি না। আমি কিছুদিন আগে একটা ছিলাম, আমি যে একজন অ্যাডভোকেট, এটাই আমার সবচেয়ে বড় পদ, সবচেয়ে বড় পাওনা, বড় পদ, এটাই আমার সবচেয়ে বড় পদ। আমি একটা কথা আছে, যে নিজেকে চিনে না সে অন্যকে চিনবে কি করে। রাইট। আমি আমার পদের মর্যাদা রক্ষা করতে হবে কোনটা? আমি যে একজন অ্যাডভোকেট, আমাকে কথা বলার জন্য টাকা নেওয়ার অধিকার দিয়েছে আমার সার্টিফিকেট। রাইট। অন্য কোনো ব্যক্তি কথা বলে টাকা নিতে পারে না, কিন্তু আইনজীবীর পরামর্শ দিলে পরামর্শ ফিরে দিতে হয়। তাহলে আমার তো একটা পদ অলরেডি আমার নামের আগে আছে, যুক্ত আছে। সুতরাং আমি ইউনিয়ন কমিটিতে যাওয়ার জন্য, বিএনপি অমুক কমিটিতে যাওয়ার জন্য আমি পদলেহন করব কেন? রাইট। আমি তাদের সাথে ধাক্কা ধাক্কি করব কেন? আমি একটু করি, এই যে মনে করেন দলের দুঃসময়ে আপনারা দলের হাল ধরেছেন এবং সুসময়ে এখন যে আপনারা দল থেকে দূরে সরে যাচ্ছেন, আসলে এটা দিয়ে বোঝা যাচ্ছে আপনারা দল থেকে কিছু চান না। না না না, ঠিকই। এই যে আওয়ামী লীগকে আপনি সঠিকই বলছেন, আওয়ামী লীগকে মূলত ডুবিয়েছে হাইব্রিডরা। রাইট। এখন বিএনপিতে হাইব্রিড ঢুকে গেছে, বুঝতে পারছেন? এখন অনেকে বলবে যে দল যখন ক্ষমতায় চলে আসতেছে মনে করতেছে নিশ্চিত হয়ে গেছে। এখন এখানে পদের জন্য দৌড়ঝাঁপ দিচ্ছে, অনেকে পদের জন্য মঞ্চ ভেঙে পড়তেছে। ছোটখাটো মিটিং করলে হাজার হাজার লোক হয়, সেখানে আর আমাদের জায়গা এখন হয় না। আগে যেখানে আমাদেরকে দেখবে নেতারা অনেক দূর থেকে ডাক দিত মঞ্চে উঠার জন্য। রাইট। এখন আমাদেরকে দেখবে তারা চোখ ওই দিকে রাখে, কারণ দেখলেও না দেখের বান করে থাকে। কারণ আমি যদি মঞ্চে উঠে যাই, জায়গা যদি দখল করি, এইটাগুলো চিন্তা, কিন্তু আমার তো অত ছোট চিন্তা নাই, আমার তো বেশি চাহিদা নাই, বুঝেন নাই? কিন্তু মৌলানা ভাসানীর একটা কথা মনে পড়ে, যে ক্ষমতার জন্য নয়, আমি জনগণের জন্য লড়ি। অবশ্যই। সুতরাং আমি ক্ষমতার জন্য নয়, আমি জনগণের জন্য লড়ি। পাওয়ার জন্য নয়, দেওয়ার জন্য। রাষ্ট্রের জনগণের জন্য আগেও কাজ করেছি, এখনো কাজ করবো ইনশাল্লাহ। যদি দেহে শক্তি থাকে, মনে বল থাকে, মনোবল এবং শক্তি যদি থাকে, তাহলে যে দলই করেন না কেন আপনি করতে পারবেন। এখন কথা হচ্ছে, আমাদের তো কিছুটা বয়স হয়েছে, এখন কি আমরা ধাক্কা ধাক্কি করে রাজনীতি করার সেই সুযোগ আছে? আমরা ধাক্কা ধাক্কি করে মেজবান খাওয়ার সুযোগ আছে? এখন মেজবান তো খেতে পারি না, বিয়েও খেতে পারি না, শরীর স্বাস্থ্যগত কারণে, বিভিন্ন কারণে। আমি চিন্তা করলাম যে বেশি বড়র সাথে সম্পর্ক রক্ষা করলে পরে, আমাদের বাবারা মুরব্বীরা বলতো যে বেশি বড়র সাথে সম্পর্ক করিও না, গায়ের সাম চলে যাবে। রাইট। তাই গায়ের সাম রক্ষার জন্য এই সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তটা নিয়েছি, এবং সিদ্ধান্ত সঠিক হয়েছে না ভালো হয়েছে সেটা সময় বলে দেবে। ভালো হলো না খারাপ হলো সেটা সময় বলে দেবে, কিন্তু এতে আমার কোনো দুঃখ নাই। ধন্যবাদ আপনাকে, আপনি সঠিক প্রশ্ন করছেন, সুন্দর প্রশ্ন করছেন। এই প্রশ্নটি করে আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানালাম, এই কারণে যে এখন থেকে আমাকে আর ফেসবুকে লিখে কমেন্টে জবাব দিতে হবে না। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।